আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যেখান থেকে যুক্ত হচ্ছে, আশা করবো যে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ আয়োজন আপনাদের মনি ম্যাথ একাডেমিতে নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সের উপর। তার উপর আজকে হচ্ছে আমাদের একটা দুর্দান্ত স্পেশাল ক্লাস, যে সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো আসতেছে বারবার, এবং আপনাদের যদি কারো শুক্রবার পরীক্ষা থাকে অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো সবসময় কমন পাবেন। এর জন্য আমরা ভাবলাম যে একটা ধন্যবাদ প্রিয় বোন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম প্রিয় বোনের প্রতি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। রাবিয়া আপু আপনার প্রতি মন থেকে ধরো, আল্লাহ তালা আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। সমস্ত ভাই বোন লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে রাবিয়া আপুর মতো একটি হলেও একটু শেয়ার করে দিবেন, এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন, এবং যে সমস্ত ভাই বোন 49তম বিশেষ রেখে দেবেন তারাও যেন ক্লাসে কি যুক্ত হতে পারেন। সবাই আমরা কী করবো, দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবো, এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দেখেন। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো, বেশি সময় নেব না। অনেক ভাই বোন হয়তো বা আমাদের প্রতি বিরক্ত বোধ করবেন। আমরা টার্গেট নিয়েছি, যেহেতু আপনাদের কারো অভিযোগ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত সময়ে আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ রাখা যায়, এবং যাতে আপনারা আমাদের ক্লাস থেকে যেন কোনো প্রকার বিরক্তি বোধ না করেন। ইনশাল্লাহ আমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করতেছি। আমি আপনাদের শুরুতেই বলেছি যে আমাদের পেজ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে অবশ্যই আপনারা জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা কথারই মূল্য দেব, এবং কি মূল্য দেওয়ার চেষ্টা করব। চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা বেশি সময় নেন না, সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন, এবং সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো শিখে রাখেন। যখন আপনি একটা প্রশ্ন বারবার কমেন্টে লিখবেন, দেখবেন, তখন কিন্তু মোটামুটি আপনার কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাবে। তাই বলবো যে প্রিয় ভাই বোন, চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি, এবং আমি অলরেডি গ্রুপে মেনশন করে এসেছি। সো চাইবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হয়ে যায়, এবং যে সমস্ত ভাই বোন ক্লাসে এখনও যুক্ত হতে পারতেছে না, তারা সবাই একটু 1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসে আসার চেষ্টা করি। অলরেডি আমাদের তাহমিনা মনি আপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। চাকরি প্রত্যাশী ভাই বোন সকলের উদ্দেশ্যে আমি আপনাদের আবারও বলে রাখতেছি যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাসটি শুরু হবে, মেবি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাসটি শুরু হওয়ার কথা হচ্ছে 12 তারিখ থেকে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাস শুরু হবে। যেসব চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই যুক্ত হতে পারেন। আশা করবো সবাই ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই 1 মিনিটের মধ্যে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। অলরেডি আমাদের 2 মিনিট চলে গেছে, আমরা আজকে বেশি সময় নেব না। ইনশাল্লাহ আমরা দ্রুত সময় ক্লাসটি শুরু করে দেবো। অলরেডি আমাদের ক্লাসে রাবেয়া আপু যুক্ত হয়ে গেছেন, তিনি অ্যাকাউন্ট শেয়ার করেছেন, এবং আমাদের তাহমিনা মনি আপু যুক্ত হয়েছেন। আপু ক্লাসটি একটু শেয়ার করে দিন। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক, তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসেন। ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। সবাই একটু দ্রুত তাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে। আমরা সবাই একটু চেষ্টা করবো যে দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আমরা দ্রুত ক্লাসটি শুরু করে দিলাম। আর যে সমস্ত ভাই বোন আসলে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই ক্লাসে যুক্ত হতে পারেন। যেহেতু আজকে আমরা সাম্প্রতিক বিষয়ের উপর আলোচনা করব, আমরা চাচ্ছি না আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য। তার আগে আমরা দেখে নিই যে আমাদের আলপনা যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, আমাদের অলরেডি 3টা বোন যুক্ত হয়ে গেছেন। আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমরা সবাই একটু দ্রুত সবাই দ্রুত আমরা একটু ক্লাসে আসার চেষ্টা করি। আর যেখান থেকে যুক্ত হচ্ছে, আশা করবো যে সকলের প্রতি রইলো আমার সালাম। আসসালামু আলাইকুম। আর যে সমস্ত ভাই বোন সালাম দিচ্ছেন, তাদের সালামটা আমি অলরেডি নিয়ে ফেলেছি। ইনশাল্লাহ সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান, আর সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আমরা বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, আমরা অল্প সময় নিব, অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করে দেবো। হ্যাঁ, আমরা সর্বোচ্চ গেলে ক্লাসটি আমাদের 1 ঘন্টা কিংবা 50 মিনিটের মতো ক্লাসটি চলবে। আমরা বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে। আচ্ছা, আজকে আমাদের বিষয়টা হচ্ছে কি, আজকে আমাদের ওয়ালাইকুম সালাম প্রিয় বোন আমার। গুড। সাম্প্রতিক আপডেট, আগে বললাম যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এবং আমরা যখন বিভিন্ন পত্রিকা খেয়াল করব, তখন আমাদের কি সাম্প্রতিক প্রশ্নগুলো আমরা ভালো করে দেখতে পারবো। তাহিয়া রহমান আপু যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ প্রিয় বোন। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হই, যাতে আমরা কি সবাই একটু ভালো দেখেন। আজকে আমাদের সাম্প্রতিক যে প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে, আমি একটু দ্রুত প্রশ্নগুলো লিখে দিচ্ছি যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের
প্লাস্টিক পণ্যের প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার, প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোন দেশ? যারা যারা পারবেন সবাই একটু দ্রুত করতে প্রশ্নটা আনসার করে দেবেন। হ্যাঁ, শীর্ষ বাজার কোন দেশ? ওকে, আমি আপনাদের এখানে অপশনগুলো দিচ্ছি, সবাই একটু অপশনগুলো দেখে দেখে দ্রুত আনসার করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্র, সবাই হ্যাঁ ভুল হলেও আনসার করবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ভারত। চীন এবং ভারত, দেখি এই প্রশ্নটা কে কে পারেন? চীন এবং ভারত, হ্যাঁ দেখি এই প্রশ্ন কে কে পারেন, সবাই একটু আনসার করেন। আলপনা একটা নেট প্রবলেম, আমার নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমাদের আইনুন্না হিসাবে যুক্ত হয়ে গিয়েছেন, আমাদের আলপনা আপু 10টি শেয়ার করেছেন। ওকে, সবাই দেখেন একটু প্রশ্ন আমাদের, সবাই একটু দ্রুত করতে আমরা প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবো। যে আমাদের বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। আশা করব যে সবাই একটু দ্রুত সময়ে আনসার করবেন। ওকে, আমাদের ক্লাসে কোনো প্রকার নেট সমস্যা হলে অবশ্যই আমরা কীভাবে দ্রুত করতে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবো। আর সবাই একটু চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত করতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। যদি কোনোভাবে আমাদের কোনোটা না দেখা যায় অবশ্যই একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওকে, দেখি এরপরে আমরা কে কে জানি, সবাই আমরা দ্রুত করতে আনসার করছি। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোন দেশ? সবাই আমরা কি দ্রুত করতে আনসার করার চেষ্টা করব। ওকে, পেশাগত ভাই বোন আমার যারা পড়ার প্রশ্নটি পারেন সবাই একটু দ্রুত করতে প্রশ্নটি আনসার করার চেষ্টা করেন। আর অবশ্যই আপনাদের কাছে ক্লাসটি পৌঁছাবে। পেশাগত ভাই বোন ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য প্রয়োজন, আমার জন্য না। হ্যাঁ, আপনাদের বলবো যে ক্লাসটি যাদের কাছে পৌঁছাবে সবাই একটু ক্লাসে একটু হলো কি ক্লাসে রিয়াকশন দেবেন। হ্যাঁ, ক্লাসে রিয়াকশন দিবেন এবং ক্লাসগুলো যত আপনি যত বেশি রিয়াকশন দেবেন ক্লাসগুলো তত বেশি রিস্ট হবে, আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধবগুলোকে উপকৃত হতে পারবে। কাজে আমরা এখানে মূল্যবান কথা ছাড়া কোনো কথা বলবো না, সবাই ধৈর্য সহকারে ক্লাসটি করার চেষ্টা করবেন। দেখেন অনেকে আমরা আনসার করেছি চীন। দেখেন আমাদের অবশ্যই আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোন দেশ? আমাদের হচ্ছে ভারত। অনেকে ভারত দেখে গা জ্বলে যাচ্ছে, কিন্তু এখানে গা জ্বলার কিছু যায় আসে না ভাই। বললাম যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোন দেশ? ভারত হচ্ছে কি বাংলাদেশের প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার হচ্ছে কি ভারত। এবং দ্বিতীয় এটা হচ্ছে ভারত কি ভারত হচ্ছে প্রথম, ভারত হচ্ছে প্রথম বাংলাদেশের কি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার। আর প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার দ্বিতীয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। তার মানে কি এই বাংলাদেশের প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার প্রথম হচ্ছে ভারত এবং দ্বিতীয় হচ্ছে কি যুক্তরাষ্ট্র। তার মানে যদি বলে যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোনটি, আমরা কি বলবো? ভারত। এবং যদি তারা প্রশ্ন করে যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি, তখন আমরা কি বলবো? তখন আমরা এই যে যুক্তরাষ্ট্র টিক দিব। কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমাদের শীর্ষ বাজার বলে ভারত এবং যদি বলে দ্বিতীয় শীর্ষ বাজার বলে সেক্ষেত্রে আমরা কি করবো? যুক্তরাষ্ট্র দিয়ে আসবো। আচ্ছা, আমি আশা করি প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, সবাই আমরা আনসার করবো। সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো। আর যেসব প্রত্যাশী ভাই বোন যুক্ত হচ্ছেন ক্লাসে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেবেন। হ্যাঁ, দেখেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্যই আমরা আজকে আয়োজন করেছি। সো চাইবো যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দিবেন এবং ক্লাসে যত বেশি পারেন ক্লাসে একটু রিয়াকশন দিবেন। হ্যাঁ, ক্লাস হবে আমরা কি বেশি রিয়াকশন ইউজ করি। ওকে, হ্যাঁ সবাই আমরা দ্রুত। ওকে, তার মানে আমাদের প্রথম প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আমাকে একটু কমেন্টে জানান তো আমাদের প্রথম প্রশ্নটা কার ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমাদের প্রথম, আমি আবারও বলতেছি যে বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার হচ্ছে ভারত এবং যদি বলে যে দ্বিতীয় শীর্ষ বাজার কোনটি, সেক্ষেত্রে আমাদের মাস্ট মানতে হবে যে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, আশা করি আমাদের প্রথম প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আশা করবো কি সবাই কি দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা কে কোন জেলা থেকে ক্লাসে যুক্ত হচ্ছেন। আচ্ছা, সবচেয়ে বর্তমান সময়ে আরও ফেভারিট একটা প্রশ্ন আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সম্প্রতি ইউনেস্কো থেকে
সম্প্রতি ইউনেস্কো থেকে থেকে বেরিয়ে যায় কোন দেশ? বেরিয়ে যায় কোন দেশ? আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই দ্রুত। চীন, সবাই হ্যাঁ দ্রুত। ইসরায়েল, 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 যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া। দেখি কে কে পারেন, দেখি কে কে আমাদের প্রিয় ভাই বোনেরা আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করেন। আজকে আপনাদের প্রমাণ হয়ে যাব। দেখি কে কে আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করেন। মাহফুজা আক্তার আপু, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ইসরায়েল ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ব্রাহ্মণবাড়ি যুক্ত হয়েছেন, জামালপুর থেকে যুক্ত হয়েছেন, আজ ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে প্রিয় ভাই আমার, মানে কি সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যায় কোন দেশ? সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার, সবাই আমরা কী করবো, একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করব। ওকে, সবাই দ্রুত আনসার করি আমরা, সবাই দ্রুত। দেখি সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যায় কোন দেশ? আমি আপনারা আনসার করে দিচ্ছি। সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আমাদের, মনে রাখবেন আমাদের এটা কি, আমাদের হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। যে বললাম কি মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কি আমাদের ইউনেস্কো থেকে বেরিয়ে যায়। এটা মেবি আমাদের বের হয়ে গেছে 22শে জুলাই। দেখেন 22শে জুলাই, 22শে জুলাই তারা ইউনেস্কো থেকে বের হয়ে গেছে। তারা এ পর্যন্ত তিনবার জাতিসংঘ থেকে নিজেদের কি বহিষ্কৃত করছে বা কি নিজ থেকে চলে গেছে। তার মানে কি 22শে জুলাই তারা বের হয়ে গেল এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 23 জুলাই তারা কী করলো, ঘোষণা দিল যে আমরা ইউনেস্কো থেকে কি বের হয়ে আসছি। এ যাবৎ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তিনবার তিনবার ইউনেস্কো থেকে বের হয়ে গেছে। তিনবার কি তারা ইউনেস্কো থেকে বের হয়ে গেছে। এখন ইউনেস্কো কি, আমাদের ইউনেস্কো কাজগুলো কি? ইউনেস্কো কাজগুলো হচ্ছে যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, এই বিষয়গুলো তাদের কি একটা কাজ। তার মানে কি এই ইউনেস্কো কি জাতিসংঘের একটি কি অঙ্গ সংগঠন বা অঙ্গ সংস্থা। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি প্রশ্ন করি যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, দেখি কে বলতে পারে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? দেখি কে পারেন সদর দপ্তর কোথায়? দেখি প্রিয় ভাই বোনেরা, সামনে আপনাদের 49তম বিশেষ পরীক্ষা আসছে। দেখি এটা কে পারেন, হ্যাঁ, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? দেখি সবাই বলে তো আমরা দেখি। ওকে, আমাদের হালিমা তো আপু যুক্ত হয়ে গেছে ফরিদপুর থেকে। স্যারের ক্লাস কি কে করেন? ধন্যবাদ। দেখি ফরিদপুর জেলা থেকে আমাদের ক্লাস কি কে করেন দেখেন। আমি বললাম আজকে প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার অবশ্যই জানাবেন যে আপনাদের কিন্তু সাম্প্রতিক সম্পর্কে অনেক জানা নাই। আমি চেষ্টা করেছি আপনাদের সপ্তাহে একটি ক্লাস সাম্প্রতিক দিব। এখন সাম্প্রতিক ক্লাস দিলে কি আপনার কি উপকার হবে? সেখান থেকে আমাদের কিন্তু 2-3 মার্ক, বা আজকে আমার 49তম বিশেষে 60টা মার্ক আসছে। 49 যারা চাকরি পাচ্ছেন ভাই বোন আছেন, আপনাদের বলবো যে ক্লাস মিস করেন না। হ্যাঁ, এই 48তম বিসিএসে 4 মার্ক আসছে শুধুমাত্র কি থেকে? সাম্প্রতিক থেকে। আমি আবারও বলতেছি যে সম্প্রতি ইউনেস্কো থেকে বেড়ে যায় কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কত তারিখে বেড়ে যায়? তারা 22শে জুলাই বের হয়ে যায় এবং 23শে জুলাই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে আমরা কি ইউনেস্কো থেকে বের হয়ে গেছি। এখন তারা কি ইউনেস্কো থেকে বের হয়ে যায়। এখন এখানে প্রশ্ন আছে ভাই ইউনেস্কো কি যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি তারা যে কাজটা করে ওইটা হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থান। এখন আসি যে আপনাদের প্রশ্ন আজকে ভাই প্রশ্ন আসে না যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? সবসময় রাখবেন যে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে কি? ফ্রান্স। ওকে, যদি কারো না বোঝা যায় আবার দেখে নেন যে প্রিয় ভাই আমার কি বললাম কি যে ফ্রান্স লেখে রাখেন যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় বলুন তো? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে।
ওকে, প্যারিস ফ্রান্স, আমাদের মাধাবী এদার শরীর আনসার করেছেন, এগেইন এই হিসেবে ধন্যবাদ প্রিয় বোন। ওকে গুড, আজকে ক্লাসটা সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, আজকে ক্লাসটা আশা করবো যে সবাই একটু শেয়ার করে দিবেন। পেশাগত সেই ভাই বোন আশা করবো যে সবাই একটু আজকে ক্লাসটা শেষ করে শেয়ার করে দেবেন। যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং নিজ নিজ দায়িত্বে, এবং আপনারা যতগুলো চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সবাইকে একটু দ্রুত জানিয়ে আসবেন যে আজকে স্যারে আমাদের সাম্প্রতিক আপডেট থেকে তোমাদের পড়াচ্ছে। সবাই একটু দ্রুত স্যারের ক্লাসটি দেখার চেষ্টা করো। ওকে, আমি আবারও বলছি যে সম্প্রতি ইউনেস্কো থেকে বেড়ে যায় কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। কত তারিখে? 22শে জুলাই। এবং তারা কি নিজ থেকে ঘোষণা কবে করে? তারা নিজ থেকে 23শে জুলাই ঘোষণা করে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আমরা ইউনেস্কো থেকে বের হয়ে গেছি। এ যাবৎ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে তিনবার বের হয়ে গেছে। তারপরে প্রশ্ন হলো ভাই, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে কি প্যারিস, ফ্রান্স। এখান থেকে আপনার কিন্তু মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন অলরেডি কিন্তু ক্লিয়ার করতে পারলেন। এরপরে যদি বলেন যে মনে স্যার খারাপ ক্লাস নেই বা বাজে ক্লাস নেই, তারপরে ভাই আমি খুব মনে কষ্ট পাবো, কারণ আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। কিন্তু আপনারা যদি আমাকে অবহেলা করেন, এখন তো আমার আবার কিছু করার নাই। আমি আমার দিক থেকে সর্বোচ্চটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এখন বাকিটুক আল্লাহ ভরসা, আপনার নেওয়ার চেষ্টা করেন। ওকে, আমাদের কি 2 নম্বর প্রশ্ন কি ক্লিয়ার হয়ে গেল? আমরা আশা করব যে সবাই একটু দ্রুত খাতা কলম নিয়ে বসেন। আমি একটু দেখতে চাই যে কে কে খাতা কলম নিয়ে বসেছেন। ওকে, সাবাস। আমাদের স্বর্ণলতা মহাপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক ভালো আছি প্রিয় ভাই বোন। আচ্ছা, এখন আসি ভাই, দেখেন দুর্দান্ত একটা প্রশ্ন। হ্যাঁ, দেখি এই প্রশ্নটা আমরা কে পারি, সবাই একটু দেখি আমরা কে মেধাবী। হ্যাঁ, সবাই একটু দ্রুত যে বিশ্ব এআই সম্মেলন, তার মানে কি WAIC, বিশ্ব এআই সম্মেলন 2025, এটা কিন্তু আমাদের পাচ্ছিল 2025 কোথায় অনুষ্ঠিত হয়? এখানে আমি আপনাদের অপশনগুলো দিচ্ছি, সবাই একটু অপশন দেখি আনসার করার চেষ্টা করবেন। যে সাংহাই চীন, জাজামে, সবাই একটু আমরা দ্রুত গতিতে আলোচনার চেষ্টা করবো। যে জাকার্তা ইন্দোনেশিয়া, সবাই একটু দ্রুত আমরা আনসার করি। জাকার্তা ইন্দোনেশিয়া। তারপর আমাদের হচ্ছে কি বুদাপেস্ট হাঙ্গেরি, আর আমাদের গ নম্বরটা হচ্ছে টোকিও জাপান। সবাই আমরা কি দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব যে বিশ্ব এআই সম্মেলন WAIC 2025 কোথায় অনুষ্ঠিত হয়। এখন এখানে এআইটা হচ্ছে কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কি ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কনফারেন্স। বুঝতে পারছি ভাই আমার? আবারও বলতেছি পুনরায়, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কনফারেন্স। তার মানে কি আমাদের কি বিশ্ব এআই সম্মেলন, কনফারেন্স মানে কি সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়। যারা আসলে যারা পড়াশোনায় পড়তো তারা সাম্প্রতিক কিন্তু একটু হলেও খেয়াল রাখে। তাই বলবো যে দেখি এই প্রশ্নটা আপনারা কে আনসার করতে পারেন। আপনারা না পারলে অবশ্যই আমি ইনশাল্লাহ আসি, আপনাদের আনসারটা করে দেবো। আজকে ক্লাসটা যারা মিস করবে তাদের তো আমি কি বলবো রে ভাই, তাদের যে বলবো যে তাদের প্রতি আমার খুব রাগ থাকবে। আজকে ক্লাসটা কেউ মিস দেই। দেখেন, বললাম কি বিশ্ব এআই সম্মেলন WAIC 2025 কোথায় অনুষ্ঠিত হয়। এইটা আমাদের আমি আপনাদের বলে রাখি, দেখেন যে বিশ্ব এআই সম্মেলন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স 2025 এটি অনুষ্ঠিত হয়েছিল সাংহাই চীনে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিল চীনের প্রধানমন্ত্রী, এবং এই অনুষ্ঠানে প্রায় 800 প্রতিষ্ঠান, প্রায় 800 প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। এবং
সবার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন বা বক্তব্য ছড়িয়ে দিয়েছিলেন যে বিশ্বব্যাপী কি আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের যে এআই পদ্ধতিটা কি বিশ্বমধ্যে কি বিশ্বব্যাপী ছড়িয়ে হবে, মানে সমগ্র বিশ্ব যদি আমরা উন্নত দিকে ধাবিত হতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, আমাদের এই আর্টিফিশিয়াল বা এআই আমাদের কি এআই এর প্রতি কি আমাদের কি বেশি বেশি জোর করতে হবে, বা আমাদের জোরার করতে হবে কি বিশ্বকে আমরা উন্নত দিকে কি এগিয়ে নিতে চাই। এটা ছিল চীনের প্রধানমন্ত্রীর মূল বক্তব্য। আমি আবারও বলতেছি যে বিশ্ব এআই সম্মেলন WAIC 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা সাংহাই চীনে অনুষ্ঠানটি হয়েছিল। তারপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আপনাদের এখানে শিখে দিচ্ছি। আর দেখেন এই জাকার্তা হচ্ছে কি ইন্দোনেশিয়ার কি রাজধানী, কি দেখেন আপনারা কি শিখে রাখলেন আজকে, দেখেন ভাই এই জাকার্তা কি বলেন তো, জাকার্তা হচ্ছে কি ইন্দোনেশিয়ার রাজধানী। তারপর বুদাপেস্ট, এই বুদাপেস্ট হচ্ছে কি হাঙ্গেরির রাজধানী। আর টোকিও হচ্ছে জাপানের রাজধানী। টোকিও কি জাপানের রাজধানী। যারা আজকে ক্লাসটি দেখলেন দাদা, আমি অবশ্যই বলতে পারি যে যদি প্রশ্ন আসে যে বিশ্ব এআই সম্মেলনে কতটি প্রতিষ্ঠান কি যোগদান করেছিল ওই অনুষ্ঠানে, তখন কি বললাম আপনাদের 800 প্রতিষ্ঠান কি করেছিল বিশ্ব এআই সম্মেলনে কি যোগদান করেছিল। এবং এটি কোথায় হয়েছিল, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল চীনের সাংহাই প্রদেশে, চীনের সাংহাই। এবং এখান থেকে আমরা আরও কিছু কী শিখলাম, ওই রাজধানী শিখলাম যে ইন্দোনেশিয়া রাজধানী কি, এইটা ভাই সাকিব থেকে অনেক আসে ভাই, চিন্তা করতে হবে না কি আসে, যে জাকার্তা কি ইন্দোনেশিয়ার রাজধানী, বুদাপেস্ট কি হাঙ্গেরির রাজধানী, এবং কি টোকিও কি কোন দেশের রাজধানী, কি টোকিও হচ্ছে কি জাপানের রাজধানী। এখন সবাই আমাকে একটু আলহামদুলিল্লাহ বলবেন যে আপনাদের 3 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা, 3 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কি না দেখি, কে বলেন দেখি আপনাদের 3 নাম্বারটা ক্লিয়ার হয়েছে। এইগুলো সাম্প্রতিক প্রশ্ন সাকিব থেকে অনেক আসে। সো আপনাদের বলবো যে সবাই একটু মনোযোগ সহকারে শিখে রাখেন, ইনশাল্লাহ আপনাদের এরপরে কি আপনাদের ভুল আর হবে না। ওকে, এবং টোকিও কি কোন দেশের রাজধানী, কি টোকিও হচ্ছে কি জাপানের রাজধানী। হ্যাঁ ওকে, আমরা কি আসলে শিখে ফেললাম বলেন তো ভিডিও নাম্বার। ওকে, এখন আমাকে বলেন তো আপনাদের কি ক্লিয়ার হয়ে যাচ্ছে? আচ্ছা, যাদের প্রয়োজন তারা ক্লাস থাকবে ইনশাল্লাহ আজকে, আমার কারোর প্রতি জোরাজোর করা নাই, যে যার প্রয়োজন সে থাকবে। ওবায়দুল রবি ভাইয়া ধন্যবাদ প্রিয় ভাই। ওকে হ্যাঁ ক্লিয়ার। দেখি আপনারা সবাই লেখেন তো কমেন্টে, সবাই কমেন্টে লেখেন যে সবাই লিখবেন তো দেখি, জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী, বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, এবং জাপানের রাজধানী কোনটা, টোকিও। সবাই কমেন্টে লেখেন দেখি, সবাই কমেন্টে লেখেন। ওকে আচ্ছা শাবাশ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমাদের নিয়মিত যে বোনেরা যুক্ত থাকে তারাই ক্লাসে যুক্ত আছেন। আলপনা আক্তার আপু, তিনি ক্লাস শুরু না হলে আমাকে অবশ্যই কমেন্ট করেন, স্যার আজকে কি ক্লাস শুরু হবে না। এই যে একটা যে বোনের ক্লাসের প্রতি আগ্রহ, আমরা এই ক্লাস সৃষ্টি করতে পারছি কতিপয় কিছু ভাই বোনের মধ্যে। আসলে আপনারা সবাই আসেন, দেখেন আমাদের ক্লাসগুলো, তারপর না হয় আপনারা আমাকে গালি দিয়েন, যা করা মন চায় তাই করেন। সাফরিফা আক্তার, স্বামী আপু ধন্যবাদ, ভিডিও বানাকে গুড। আচ্ছা, সকলের উদ্দেশ্যে কথা বলে রাখি, আপনারা জানেন কি না, যে আপনারা অনেকে হয়তো জানেন না যে আমাদের 12 তারিখ থেকে বহুল আলোচিত একটা ব্যাচ, অনেকে অনেক গালি দিয়েছেন, অনেকে অনেক বাজে কথা বলেছেন, যে আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি আমাদের 12 তারিখ থেকে আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচ শুরু হতে হচ্ছে। 12 তারিখ থেকে প্রাইমারি ড্রিম ব্যাচ শুরু হতে যাচ্ছে। যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি লাখো কোটি শুরু হতে যাচ্ছে। যে সমস্ত ভাই বোন আমাদের 12 তারিখ থেকে যে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি লাখো শুকরিয়া আদায় করি। আপনাদের জন্য আমার যে পরিকল্পনা, আমার যে স্বপ্ন ছিল যে আমি যদি প্রিয় ভাই বোনদের যদি এভাবে ছড়িয়ে দিই, তারা অনেক কিছু শিখতে পারবে। আপনাদের একটা জিনিস গ্যারান্টিতে বলে রাখি, আপনাদের কোর্স শেষে আমার নিজ উদ্যোগে আপনারা সকলে ইংরেজি যেটা আমাদের পৃথিবীর বড় সমস্যা, ইংরেজি এবং গণিতের পার্সোনালভাবে পিডিএফ পাবেন। বললাম তো, এই পিডিএফটা হবে আপনাদের কি, যেভাবে আমরা বই আকারে সবাই বেচা কিনা করে, ইনশাল্লাহ আমরা এভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভাবতেছেন যে প্রাইমারি কোর্স আমার 4 মাস হবে না, ভাই প্রাইমারি কোর্সটা ততদিন পর্যন্ত হবে যতদিন কি চাকরি পরীক্ষা শুরু না হয়। চাকরির পরীক্ষা শুরুর আগ দিন পর্যন্ত আমাদের কি ক্লাস হবে। তার মানে আমাদের ক্লাস বন্ধ করব না। আমরা বলেছি কি ভাই 73টা ক্লাস না, আমরা দরকার বলে 120টা ক্লাস নিব। আমরা কি করব, 120টা ক্লাস নিব। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই আমাকে মনে করে দেবেন কোর্স শেষে আপনাদের নবম দশম
নবম দশম শ্রেণীর যে বুট বইটা আছে, বুট বই, সেখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, বুট বই সমাধান। যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছেন, আশা করবো আপনার কি স্বপ্ন নিয়েই ভর্তি হচ্ছেন, ইনশাল্লাহ আমরা স্বপ্নটা পূরণ করার চেষ্টা করবো। সেখানে আমরা নবম দশম বুট বই সমাধানটা একটু দেওয়ার চেষ্টা করব শেষ দিকে। হ্যাঁ, আপনাদের বললাম তো, একদম আপনাদের বলবো যে কি প্রাইমারি ক্লাস কখন হবে, প্রাইমারি রুটিন আমাদের দেওয়া আছে, প্রাইমারি আমাদের সিলেবাস দেওয়া আছে। যদি ভর্তি হতে চান তাহলে আজকে ইনবক্সে নক করেন, ইনশাল্লাহ আপনাকে ভর্তি করিয়ে দেবো প্রিয় ভাই আমার। তার মানে ওইখানে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া আছে। আপনারা জানেন কি না, আমরা অনেক সুন্দর করে প্রাইমারি ড্রিম বেসের সিলেবাসটা রানিং করেছি। যদি আপনি দেখেন আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে আমাদের প্রাইমারি ড্রিম বেসে। এবং আপনাদের জন্য আমরা মূল্যবান পিডিএফ ব্যবস্থা করেছি গণিত, এবং আমরা যদি ক্লাস যেগুলো করাবো ওই আমাদের প্রাইমারি ড্রিম বেসের প্রিয় ভাই আমার যদি দেখেন তাহলে ইনশাল্লাহ দেখে নিতে পারেন। আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি ড্রিম বেসের, দেখেন আমাদের প্রাইমারি ড্রিম বেসে এটা হচ্ছে কি সিলেবাস আমরা এত সুন্দর করে সাজিয়েছি যে আপনার চিন্তার বাইরে এতটাই সুন্দর করে সাজানো হয়েছে। তাই বলবো যে সকল ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা সবাইকে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই ঠকবেন না ইনশাল্লাহ। আপনার অবশ্যই কি জিতবেন, অবশ্যই কি জিতবেন, বা ঠকার কোনো প্রশ্ন আসে না বাবা। প্রিয় ভাই বোন আমার, আপনাদের ঠকার কোনো প্রশ্নই আসে না যে যদি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন যে ঠকবেন, অবশ্যই না। আপনাদের জন্য এতটা সুন্দর করে আমরা আয়োজন করেছি, তাই বলো যে চাইলে আপনি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। আপনারা একবার ভর্তি হয়ে দেখেন না ইনশাল্লাহ আপনাদের কতটুকু আপন ভাবি বা আপনাদের কতটুকু সার্ভিস দেই। আচ্ছা, আবারও 8 শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। আমাদের আইনুন নাহান আপু আমাদের পেজের জন্য অনেক করতেছে, তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে বোনটা অনেক ভালো মনে একটা মানুষ। শুধু ওই বোনটা না, অনেকগুলা বোন আছে তারা অনেক ভালো মনের মানুষ। আচ্ছা দেখেন, এরপরে আমরা কিছু জিনিস শিখে রাখি। দেখেন, আচ্ছা আমরা আরও কিছু, আচ্ছা আমাদের 4 নম্বরটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমাদের বলছে যে থাইল্যান্ড, এই যে বর্তমান সময়ে আলোচিত যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার, অনেকে জানেন না এগুলো, হ্যাঁ, যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত মধ্যস্থতাকারী দেশ কোনটি? সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন যাতে পারি সবাই আমরা আনসার করবো। হ্যাঁ, দেখি কে পারেন, দেখি কে আমাদের সাধারণ জ্ঞানের প্রতি অনেক স্ট্রং আছেন। মালয়েশিয়া, চীন, জাপান, তারপর হচ্ছে মিয়ানমার। হ্যাঁ, মিয়ানমার বর্তমান সময় কিন্তু মিয়ানমারের মধ্যে কি গৃহযুদ্ধ হয়েছে, গ্রুপে জানিয়ে দিয়ে আসলাম। প্রিয় বোন আমার, বললাম তো আপনি অনেক ভালো মনের একটা মেয়ে। আমি পেজে কয়টা মেয়ে পেয়েছি ভাই, কয়টা বোন পেয়েছি, মানে এদের দেখলে মনে হয় নিজের আপন বোনের মতো, মানে তারা এতটাই আন্তরিক। দেখে মানুষ কিভাবে হয়। আমি বলছি ভাই বেশি না, আমাকে একটা বছর নিজের বড় ভাই বা মেন্টর হিসেবে মানেন, তারপর আমাকে ভাই রাত্রি মেরে ফেল দিন, সমস্যা নাই কোনো ভাই। একটা বছর লেগে থাকেন, একটা বছর মতো লেগে থাকেন আমার সাথে, একটা বছর বলছি ভাই, বেশি বলে একটা বছর লেগে থাকেন। তারপর আমাকে ফেলে দিয়ে আপনার যে কোনো পেজে মন চায়, বাংলাদেশের যে কোনো পেজে মন চায় আপনি চলে যান, কিন্তু বলবো ভাই একটা বছর আমার সাথে একটু লেগে থাকেন। আমি আর বলতেছি ভাই একটা বছর আমার সাথে লেগে থাকেন। এখন দেখেন, বলেন তো ভাই, আল্লাহ আপনাদের এত পরিমাণ, কি বলবো, আপনাদের এত পরিমাণ নলেজ কম এই আপনার সাম্প্রতিক বিষয়ে আপনারা জানেন না। ভাই বললাম যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত মধ্যস্থতাকারী দেশ কোনটি? দেখি এই প্রশ্নটা কে পারেন, দেখি থাইল্যান্ড এবং আপনারা দেখি এই প্রশ্ন কে পারেন, সবাই একটু দ্রুত আনসার করেন। আল্লাহ, কেউ পারেন না রে ভাই, কেউ পারেন না। ধরুন দেখেন, আমাদের বললাম তো ভাই, কি বললাম যে এই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত যে মারামারি ছিল, এই দেশটাকে মধ্যস্থতাকারী দেশ কোনটি?
তার মানে সংঘাত মধ্যস্থতাকারী দেশ কোনটি তারা সাপোর্ট দিয়েছিল সংঘাত নিরসনের জন্য। তার মানে কি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত ছিল, এই সংঘাতটা তারা নিরসনের জন্য চেষ্টা করেছিল মালয়েশিয়া। এই মালয়েশিয়া দেশটা কী করেছিল, তারা চেষ্টা করেছিল কি সংঘাতটাকে নিরসন করার জন্য। এখন আমরা যে জানলাম কি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত মধ্যস্থতাকারী দেশ কোনটি, মালয়েশিয়া। এখন এই 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 দেশগুলো গঠন করবা গেলে একটা কি থাকে বলেন তো, এই 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 থাইল্যান্ড কম্বোডিয়া আমাদেরকে এটা এশিয়া অন্তর্ভুক্ত করে দেশ আছে কি, এটা আমাদের এশিয়ান অন্তর্ভুক্ত দেশ আছে। এবং এই এশিয়ানের মানে এশিয়া দেশগুলো দেখেন মানে কি এই এশিয়ানের সভাপতি হচ্ছে মালয়েশিয়ার কি আমাদের এই এশিয়ানের সভাপতি কারা, মালয়েশিয়ার সভাপতি। এই মালয়েশিয়ার সভাপতির এবং সভাপতির নাম হচ্ছে আনোয়ার। আমি আবার সভাপতির নাম কি আনোয়ার। এবং কি এই মালয়েশিয়ার বর্তমান সময়ে এশিয়ানের সভাপতি হচ্ছে মালয়েশিয়ার এবং এই সভাপতি নাম হচ্ছে কি আনোয়ার। এবং আরেকটা যে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে এশিয়ার যে সংস্থাগুলো আছে বা যাদের মধ্যে একটা মধ্যস্থকার দেশগুলো আছে, এই দেশগুলো সম্মিলিত সংগঠন নাম হচ্ছে কি এশিয়ান সংগঠন। আর এই এশিয়ান সংগঠন হচ্ছে আনোয়ার। এবং 2025 সাল একদম ডিসেম্বরের শেষ পর্যন্ত হচ্ছে এই সভাপতির মেয়াদ। 2025 সাল বলতে সভাপতির মেয়াদ শেষ হয়ে যাবে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই যে আমাদের থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত মধ্যস্থকারী দেশ ছিল মালয়েশিয়া এবং বর্তমান সময়ে এশিয়া সভাপতি হচ্ছে মালয়েশিয়ার এবং এই সভাপতির নাম কি আনোয়ার। এবং তার ক্ষমতাটি আছে এই যে আমাদের ডিসেম্বরে শেষ সপ্তাহ পর্যন্ত, ডিসেম্বর মানে 2025 সাল পর্যন্তই তার কি শেষ ক্ষমতা রয়েছে। ওকে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো আপনার পাশে ইনশাআল্লাহ। দেখি আমার পাশে কে থাকবেন আজকে, এইগুলাই কমেন্ট করেন যে স্যার পাশে থাকবো আজকে। আচ্ছা এখন সবাই মালয়েশিয়া লেখেন দেখি, সবাই মালয়েশিয়া লেখেন, চোখ বন্ধ করে সবাই মালয়েশিয়া লেখেন দেখি। আমরা কী করবো, সবাই একটু মালয়েশিয়া লিখবো দেখি, আমরা সবাই একটু মালয়েশিয়া লিখি তো দেখি সবাই। তার মানে আমরা সবাই দেখেন আমরা কী কী পারি, আমরা বলেন তো, আমরা গণিত পারি, ইংরেজি পারি, বিজ্ঞান পারি, কিন্তু আমরা কি পারি না, আমরা শুধুমাত্র কী পারি না, সাম্প্রতিক পারি না। হ্যাঁ আল্লাহ রে, দেখেন চাকরি ভাই বোন যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে তোমরা সবাই একটু ক্লাসটা দেখো, হ্যাঁ, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো দেখি। আচ্ছা, এই ছিল আমাদের কি 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন আমাদেরকে অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এবং 4টা প্রশ্নের মধ্যে আপনারা কি 10টা পেয়ে গেছেন, 10টা সার্ভিস প্রশ্ন পেয়ে গেছেন। ডান, আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাত ফেরদৌস রুম্পা আপু, সবাইকে একটা সুখবর দিয়ে রাখি, আমাদের প্রাইমারি ড্রিম বেচে প্রথম যে বোনটা ভর্তি হয়েছিল জান্নাতুল আপু, আপনি কি ক্লাসে আসেন না চলে গেছেন? আমি আপনাদের আবারও বলতেছি যে জান্নাত আপু আমাদের প্রথম ভর্তি হয়েছিল এবং দ্বিতীয় পার্সন যিনি ভর্তি হয়েছিল, হ্যাঁ মাথা ঘুরে, আল্লাহ রে মাথা ঘুরে যাবে না রে ভাই, আমাদের দ্বিতীয়জন ভর্তি হয়েছিল জান্নাতুল ফেরদৌস রুম্পা আপু ভর্তি হয়েছিল। এবং তৃতীয় বোনটা ভর্তি হয়েছিল আমাদের আইনুন নাহার আপু। আমরা চেষ্টা করেছি প্রাইমারি ড্রিম বেচে আমরা যে সমস্ত ভাই বোন ভর্তি হচ্ছে তাদেরকে 1, 2, 3 যে সমস্ত 3 ভাই বোন ভর্তি হয়েছে তাদের যদি জব হয় আমরা আমাদের পেজ থেকে সর্বোচ্চ পরিমাণ সম্মাননা তাকে দিব। হ্যাঁ, আমাদের প্রাইমারি ড্রিম বেচে 1 নং হচ্ছে আপনারা শুরু। ওকে, আচ্ছা সবাই দোমায়া মালয়েশিয়া লিখি, সবাই মালয়েশিয়া লিখি। কেউ যদি বলে যে মালয়েশিয়া কেন লেখেন, আপনি মালয়েশিয়া লেখেন, কারণ চোখ পড়লে কি প্রশ্ন দিকে তাকাবে, অবশ্যই কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওকে গুড। আচ্ছা দেখি আমার প্রিয় বোনেরা এই প্রশ্নটা পারে কিনা, দেখি মনে আছে কিনা। সম্প্রতি কিন্তু হ্যাঁ সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের, সবাই লিখে রাখেন যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কি? দেখি এই প্রশ্নটা কে পারেন, নাম কি? সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। টাইগরর লাইটিং লাইটনিং, এটা আমাদের একটু দেখে নেন যে লাইটনিং। আমাদের এখন নাম্বারটা হচ্ছে যে টাইগার শার্ক
এবং গ নম্বরটা হচ্ছে আমাদের কুবরা গোল্ড। কুবরা গোল্ড। আমাদের গ নম্বরটা হচ্ছে যে মালাবার। সবাই আমরা কী করবো, দ্রুত করে আনসার করবো। ওকে, সবাই আমরা আনসার করি। ওকে, ওটা আনসার করি। মাথায় পানি দাও বেশি করে। ওকে, প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা আনসার করি যে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কি? সবাই দ্রুত, সবাই একটু দ্রুত আমরা আনসার করি, দেখি কে কে পারি। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। দেখি কে কে পারি আমরা, সবাই একটু দ্রুত আনসার করি। দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, শুনেন। যে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম ছিল, এটা প্রথম আলো পত্রিকায় এসেছিল। দেখেন, যৌথ সামরিক বাহিনী যখন তাদের মহড়া শুরু হয়েছিল, প্রথম মহড়ার নাম আসছিল যে টাইগার লাইটিং। এটা প্রথম আলো পত্রিকায় এসেছিল প্রথম নাম হিসেবে। যখন প্রশিক্ষণ নাকি যখন মহড়া শেষ হয় তখন এটার নাম হয় টাইগার শার্ক। আপনাদের চাকরি যদি প্রশ্ন আসে, এই জিনিসটা আপনাকে ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, যে টাইগার লাইটিং আছে কি না, নাকি টাইগার শার্ক আছে। আপনাদের মূলত হচ্ছে যে টাইগার লাইটিংটা হচ্ছে শুরুর দিকের মহড়ার নাম দিয়েছিল প্রথম আলো পত্রিকায়। এবং যখন মহড়া শেষ দিকে গিয়েছিল, তখন মহড়ার নাম ছিল কি টাইগার শার্ক। আর এটা হচ্ছে কি একটা মহড়ার নাম। আর এই যে মালাবার মহড়াটা হচ্ছে 4টা দেশ নিয়ে, 4টা দেশের সম্মিলিত হবে। এই মালাবার যখন তারা কোয়াপ সৃষ্টি করে, দেখেন এই কোয়াপ গঠন করে, মানে আমাদের স্কাউট গঠন করে না, এরকম 8টা দেশ ছিল। যে এই কোয়াপ 4টি দেশ, কয়টি মিলে হয়? এই কোয়াপ হয় 4টি দেশ মিলে। কিভাবে? আপনার ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান। মানে কি ভারত, চীন, লিখে রাখেন, যে বললাম কি ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, এই 4টা দেশ মিলে এটা কোয়াপ সৃষ্টি হয়। এই 4 দেশের মহড়ার নাম ছিল কি মালাবার। আমি আবারও বল দিচ্ছি যে 4টা দেশে মিলে কি এটা কোয়াপ সৃষ্টি হয়। 4টি দেশে কি কোয়াপ সৃষ্টি হয়। ভারত হচ্ছে, চীন হচ্ছে, আপনার কি বলেন তো, যুক্তরাষ্ট্র। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, এই 4টি দেশ মিলে একটি কোয়াপ সৃষ্টি হয়। এবং এই কোয়াবের সম্বন্ধে কি যেটা মহড়া হয়েছিল, আর এই মহড়ার নাম ছিল কি মালাবার। নাম কি ছিল? মালাবার। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, সবাই আমরা দ্রুত একটু টাইগার শার্ক লিখে দেখি। বললাম তো আজকে আমার একটা জিনিস বলে রাখি, দেখেন আমাদের কতটুক মানুষের মধ্যে কমন সেন্স, যে আমরা আসলে ফ্রি জিনিস কখনো মূল্যটা বুঝি না। এটার জন্য বলি যে আপনাদের, এই জন্য ভাই আপনারা যখন আমাদের ক্লাসগুলো হয়, তখন যে আপনারা কই চলে যান বুঝতে পারেন, হ্যাঁ, তখন দেখি কোনো বাজে কমেন্ট তো মনে করেন আমাকে ছাড়েন না আপনারা। এরপরেও দেখি আমাদের মনিরা আক্তার, নাদিয়া আপু, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি সকলে দ্রুত কমেন্টে জানান। ওকে, আপনাদের ক্লিয়ার হয়ে গেছে? আমি আবার বলতেছি যে এখানে এই মালাবারটা হচ্ছে 4টি দেশের সামরিক মহড়ার নাম। 4 দেশ মিলে একটা কোয়াপ সৃষ্টি হয়। কোয়াপ মানে কি? কোয়াপ মানে দল হয়। আর এই কোয়াবের মহড়ার নাম কি মালাবার। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, 4টি দেশ মিলে কি একটা কোয়াপ সৃষ্টি হয়। আর এই কোয়াবের মহড়ার নাম কি, সামরিক নাম কি মালাবার। আপনাদের ক্লিয়ার হয়েছে? আর যদি কখনো প্রশ্ন আসে যে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কি, আপনি কি দিয়ে আসবেন? আপনি দেবেন কি টাইগার শার্ক। আর টাইগার লাইটনিং, এটা ছিল আমাদের প্রথম আলো পত্রিকায় প্রথম মহড়ার প্রথম দিকে না, এবং মহড়ার শেষ দিকে নাম আসে কি টাইগার শার্ক। আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা কী করবো, পরবর্তী প্রশ্ন যাবো। আপনার সবাই একটু ক্লিয়ার লিখেন তো, স্যার ক্লিয়ার হয়ে গেছে। আর কে কে খাতা কলম নিয়ে বসেছেন দেখবো, হ্যাঁ, কে কে খাতা কলম নিয়ে বসেছেন আমাকে একটু কমেন্ট করেন দেখি। হ্যাঁ, বেশি পড়লে বলে আসলে মানুষ যখন বেশি পড়বে তখন ভুলবে। এমন দেখা যাবে চাকরি পেয়ে গেলে তারই একই আগে মনে পড়ে যাবে। আচ্ছা, সাম্প্রতিক সময় সবচেয়ে হট টপিক, হ্যাঁ, সাম্প্রতিক সময়ে সবচেয়ে হট টপিক, দেখি এটা কে কে পারেন। জুলাই, এই প্রশ্ন না পারেন ভাই, আমি সবাইকে মাথায় গিয়ে বাঁশ দিয়ে পড়া বাড়ি দিয়ে আসবো। জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন? জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন? কে
কে উপস্থাপন করেন, এটা করেন হবে, হ্যাঁ এটা করেন হবে। দেখি সবাই লেখেন দেখি। আমি আপনাদের এখানে নামগুলো লিখে দিয়েছি যে মাহফুজ রহমান, মাহফুজ রহমান, নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম, হ্যাঁ সবাই আনসার করবেন, হ্যাঁ নাহিদ ইসলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ, ইউনুস, আর হচ্ছে আমাদের কবিরুল ইসলাম। দেখি সবাই আপনারা এই প্রশ্নটা আনসার করেন দিয়ে আমি খাতা নিয়ে বসে আছি। ধন্যবাদ আজ ইসলাম ভাইয়া, এই একটা মানুষ পেলাম যে খাতা নিয়ে বসে আছে, 2 দিন আগে ফেসবুকে পড়েছিলাম তাই মনে আছে। দেখি সবাই একটু আনসার করেন দেখি, জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করে। এই প্রশ্নটা কেউ না পারলে আমি ডাইরেক্ট বাস দিয়ে প্রত্যেকটা ভাই বোনকে মাথায় গিয়ে বাড়ি দিয়ে আসবো খাতে, হ্যাঁ ওকে। সবাই আমরা আনসার করে দেখি, আনসার জন্য ওয়েট করবো, হ্যাঁ দেখি কে বাড়ি, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করবো। আল্লাহ রে, নাহিদ ইসলাম বলছে, পাগলি বলছে কি, পাগলিটা বলছে কি রে, ওকে নাহিদ ইসলাম বলছে, সর্বনাশ করছে, হ্যাঁ। জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন বলেন দেখি, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন, জুলাই ঘোষণাপত্র কে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং এই আমাদের যে উপস্থাপন তিনি কোথায় উপস্থাপন করে, মানিক মিয়া এভিনিউ কি বিকালবেলা কি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেছিল, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছিল। আমি দেখতে চাই কে বলতে পারেন, হ্যাঁ সবাই আনসার করেন ভাই, এইটা আনসার করেন দেখি, সবাই আনসার করবেন, ওকে সবাই লিখেছেন গ নম্বর সাবাস, সবাই আনসার করেন দেখি, হ্যাঁ আমরা পাইলে ধুমায় আনসার করবো, হ্যাঁ পাইলে আনসার করবো, আমিও স্যার ধন্যবাদ, গুড। আমরা বললাম তো আমরা পাইলে এমনভাবে আনসার করবো রে ভাই, সবাই আনসার করবো, ধুমায় কি সবাই আনসার করার চেষ্টা করবো, সাবাস গুড। পৃথকী ভাই বোন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসটি একটু বেশি রিয়াকশন করেন, রিয়াকশন করেন, ভুলে যান না। তার মানে কি, ডক্টর মোহাম্মদ ইউনুস কি আমাদের কি করেছিল, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছিল, ওকে। তার মানে এটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখবো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনাদের 4 থেকে 5টি প্রশ্ন করব, দেখি কে এই প্রশ্নগুলো পারে দেখে। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, দেখি এই প্রশ্ন একেবারে আমাদের 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ জুলাই ঘোষণাপত্রে কয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্র কি, জুলাই ঘোষণাপত্র কয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্র কয় দফা ছিল দেখি কে পারেন, 27টি, 28টি, 29টি এবং কি হচ্ছে আমাদের 30টি, দেখি কে পারেন যে জুলাই ঘোষণাপত্রে কয় দফা ছিল দেখি। খাতা কলম নিয়ে ক্লাস করি স্যার, আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় বোন, গুড। দেখি এই প্রশ্নটা কে পারেন ভাই, জুলাই ঘোষণাপত্রে কয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্রে ছিল, আপনারা সবাই আনসার করতে থাকেন, আমি ফাঁকি আনসার করে দিই। দেখেন বললাম কি ভাই যে জুলাই ঘোষণাপত্রে কয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্রে 28টি দফা ছিল। আচ্ছা এখন আমরা আরেকটা প্রশ্ন আপনাদের করতে পারি যে জুলাই গণ অভ্যুত্থান দিবস কয় তারিখে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কয় তারিখে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কয় তারিখে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কয় তারিখে দেখে কে পারেন। সম্প্রতি কিন্তু ভাই ঘটে যাওয়া ঘটনা, হ্যাঁ 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট এবং
8ই আগস্ট। দেখি কে বলতে পারেন যে জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? ওকে, সবাই আমরা আনসার করবো। দেখি সবাই আনসার করতে। মনির আক্তার, সোনলতা আপু আনসার করেছেন। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? এইটা সবাই আমরা আনসার করে দেখি। জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? ওকে, আচ্ছা, আমাদের কিন্তু 7 নম্বর প্রশ্নটা মুছে দিই। আপনারা সবাই 7 নম্বর প্রশ্নটা আনসার করতেছেন। দেখি ভাই সবাই আনসার করেন ভাই। দেখি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? দেখি জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে? সবাই আনসার করি। গুড। রুনা আনসার করেছেন, আজিজ আনসার করেছেন, আজিজ আনসার করেছেন। কোন নাম্বারটা? দেখি সবাই আনসার করি আমরা। দেখি যে জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখ হয়? জুলাই গণঅভ্যুত্থান দিবস হয় 5ই আগস্ট, মানে কি 36 জুলাই। আমাদের বলে কি 36 জুলাই কি জুলাই গণঅভ্যুত্থান দিবস কয় তারিখে হয়? 5ই আগস্ট হয়। ওকে, আচ্ছা, সবাই আমরা আনসার করি। সবাই আমরা কি দুমায় আনসার করবো? সবাই কি আমরা দুমায় আনসার করবো? যে সমস্ত ভাই বোন ক্লাসে এখন যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আজকে ক্লাসের মাধ্যমে কি আপনারা সবাই কি অনেক কিছু শিখতে পারবেন। দিন শেষে কি একটু ক্ষতি হবে আপনাদের, একটু কি আপনাদের ক্ষতি হবে না। ওকে, আচ্ছা, আরও একটা প্রশ্ন আপনাদের দেখার চেষ্টা করি আমরা, যে এটা হচ্ছে আমাদের মেবি 9 নাম্বার প্রশ্ন। দেখেন যে বলছে যে যুক্তরাষ্ট্রের, এই যে ভাই বর্তমান সময় সবথেকে হট নিউজ, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে, দেখেন পণ্য রপ্তানিতে বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রে কি পণ্য রপ্তানিতে বাংলাদেশের মোট কত শতাংশ, বাংলাদেশের মোট কত শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। এটা আপনাদের আমি অপশনগুলো দিচ্ছি, আপনারা সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করবেন। যে 20%, আমাদের খ নাম্বারটা হচ্ছে 21%, তারপর হচ্ছে আমাদের 30% লিখে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের 36.5%। প্রিয় ভাই বোন আমার, যারা পত্রিকা পড়েন বা পত্রিকার ভিতরে খেয়াল রাখেন, তাদের কি অবশ্যই কি প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জিকে এর পিডিএফ ফাইল দেন প্লিজ স্যার। দেখি আপনারা কে কে জিকে এর পিডিএফ ফাইল চান, আমাকে একটু কনফার্ম করেন। দেখি আপনারা চাইলে দিব ইনশাল্লাহ। আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, আপনারা আমাদের কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন। আমি তো আবারও বললাম যে আপনাদের দায়িত্ব যেহেতু নিয়েছি, ইনশাল্লাহ ভালোভাবে পালন করার ইচ্ছা আছে। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ওকে, দেখি এই প্রশ্নটা আমরা কে কে পারি। সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বাংলাদেশে মোট কত শতাংশ পর্যন্ত কি শুল্ক দিতে হয়? সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করব। আজকে খুব দুঃখের বিষয় এটা লাগলো যে, দেখেন প্রিয় ভাই বোন আমার, ক্লাসে ভালো রিয়াকশন নাই, কিছু নাই, একটা ভালো শেয়ারও নাই, তারপরেও কিন্তু আমি আপনাদের ক্লাসটা নিতেছি। ওকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, বললাম যে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বাংলাদেশে মোট কত শতাংশ পণ্য শুল্ক দিতে হয়। বর্তমান সময়ে বাংলাদেশের উপর যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট সাহেব আছে ডোনাল্ড ট্রাম্প, তিনি বাংলাদেশের উপর শুল্ক আরোপ দিয়েছেন কি 20%। দেখেন ভালো করে দেখেন কি দিয়েছে, 20%। বর্তমান সময়ে তিনি বাংলাদেশের উপর শুল্ক আরোপ কত করছে বলেন তো? 20% করেছেন। আমাদের পূর্বে ছিল কত? আমাদের পূর্বে ছিল 15%। ভালো করে দেখেন, মনোযোগ দেন। আমাদের পূর্বে ছিল কি 15%, বর্তমান দিচ্ছে কি 20%। পূর্বে ছিল 15%, আরও অন্যান্য শুল্ক রয়েছে 1.5%। আবারও বলতেছে, তার মানে কি বর্তমান সময়ে তারা দিচ্ছে কি 20% দিছে, পূর্বে ছিল 15%, কি 15% এবং আরও অন্যান্য ক্ষেত্রে রয়েছে কি 1.5%। টোটাল আমরা যোগ করলে কত পাই? 36.5%। একটা বোন আনসার করেছেন, কিন্তু বোনটা বুঝে জানে, একটু হলেও জানে আনসার করেছেন যে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বাংলাদেশে মোট কত শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় বলেন তো? 36.5% কি
আপনার কি দিতে হয়, শুল্ক দিতে হয়। আজকে ক্লাসটা দেখবেন, শুক্রবারে যে কোনো একটা এই প্রশ্ন আসলে কি চোখ বন্ধ করে পেরে যাবেন। ওকে, আচ্ছা ওকে। শরীফ আক্তার স্বামী কি 20% ছিল আমাদের কি বর্তমানে, পূর্বে ছিল কি 15%, এবং অন্যান্য ক্ষেত্রে রয়েছে কি 1.5%। টোটাল মিলে কত হয়, 36.5% হয়। ওকে, আপনাদের কি ক্লিয়ার হয়ে গিয়েছে? সবাই লেখেন 36.5% লেখেন সবাই। সবাই কি লেখেন, 36.5% লেখেন। সবাই একটু দ্রুত খাতা কলম লেখা শুরু করুন দেখি, যে 36.5% সবাই লেখেন, 36.5% সবাই লেখেন। আচ্ছা গুড, আচ্ছা আচ্ছা গুড গুড। সবাই তো আমরা আনসার করতেছি, সবাই আমরা কি দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব, সবাই কি আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই শরীফ আক্তার সামনে আনসার করছে 36%। সবাই লিখি তো দেখি, আমরা সবাই লিখি রে ভাই, সবাই লিখি 36.5%, সবাই লিখি। আচ্ছা, এখন আমরা 10 নম্বর আমাদের 11 নম্বর 10 নম্বর প্রশ্নটা সেটা হবো যে সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি সম্প্রতি সম্প্রতি কোন সম্প্রতি কি সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি বিখ্যাত কবিতাটি সম্প্রতি কোন বিখ্যাত কি সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি শতবর্ষে সম্পন্ন শতবর্ষে পদার্পণ করে দেখেন, আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি যে বিদ্রোহী কবিতা সবাই, কবর কবিতা, তারপর হচ্ছে আমাদের সোনার তরী, তারপরে হচ্ছে আমাদের বনলতা সেন। সবাই একটু আমরা কি দ্রুত গতিতে আনসার করে দেখি প্রশ্ন কে পারি আমরা। সম্প্রতি কোন পত্রিকা কোন বিখ্যাত কবিতাটি কি শতবর্ষে পদার্পণ করে? আমরা সকলে জানি যে এইটা আমাদের কি বিদ্রোহী কবিতাটি কি কাজী নজরুল ইসলাম সম্পাদিত করেছেন। এটি আমাদের বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেখি, এটি আমাদের বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1922 সালে। মানে কি বলেন যে বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত সালে, 1922 সালে। এই কবর কবিতার আসলে আমাদের কি মনে পড়ে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের নিচে 30 বছর ভিজে আছি দুই নয়নের জলে। আমাদের জসীমউদ্দিনের কবর কবিতা কথা মনে পড়লেই আমাদের সর্বপ্রথম এই কবিতার কথা মনে পড়ে। কি মনে পড়ে ভাইয়া, যে ওইখান তো দাদির কবর, ডালিম গাছের তোলে 30 বছর ভিজে আছি দুই নয়নের জলে। তাহলে এখন দেখেন, তার মানে আমাদের এই কবর কবিতাটি প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1925 সালে। কত সালে, 1925 সালে। এখন এই সোনার তরী আসি, দেখেন আমরা তারপরে আনসার করবো, আগে আমরা একটু ডিটেল জানি। এই সোনার তরী কবিতাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে বসে, কই বসে, শিলাইদহে বসে, শিলাইদহ বসে 1984 সালে। তার মানে কি শিলাইদহ বসে কত সালে, 1984 সালে। কত সালে বলেন তো, 1984 সালে সোনার তরী কি কবিতা লিখেছেন করে শিলাইদহ বসে। বনলতা সেন কি জীবানন্দ দাশের কি বিখ্যাত কবিতা। কথা মানে কি বনলতা হচ্ছে কি জীবানন্দ দাশের কি বিখ্যাত কবিতা। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1942 সালে। কত সালে বলেন তো, 1942 সালে কি বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়েছিল, বিখ্যাত একটি কবিতা। আমি আবারও বলছি, বিদ্রোহী কবিতাটি প্রকাশিত 1922 সালে। এটাও কি শতাব্দী পার করছে। কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1925 সালে খবর কবিতাটি, এবং শিলাইদহে প্রকাশিত হলো কি 1984 সালে। সোনার তরী কাব্য কবিতাটি লিখেছিলেন বিদ্রোহী কবি, বিশ্ববিখ্যাত কবি, নন্দিত কবি, একদম কি আমাদের নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বনলতা সেন জীবানন্দ দাশের বিখ্যাত একটি কবিতা তিনি লিখেছিলেন কত সালে, 1942 সালে।
দেখছেন আমরা কতগুলো শিখে আমরা এখন উত্তর আসি। মানে কি, সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি শত বর্ষে পদার্পণ করে, সম্প্রতি কিন্তু এটা হচ্ছে কি কবর কবিতাটি কি সম্প্রতি সম্প্রতি কি করেছিল শত বর্ষে পদার্পণ করেছিল। এই সম্প্রতি কথার মানে কি হচ্ছে কি সাম্প্রতিক সময় যে প্রশ্ন তারা দিয়েছে, এই সাম্প্রতিক সময় কি এটা কি হচ্ছে কি শতবর্ষে পদার্পণকারী কি একটি কবিতা। আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মুর্শিদ আব্দুল, হ্যালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বোন আমার কেমন আছেন? যাদের প্রয়োজন আজকে ক্লাসটা আমি বললাম যে 100%, আপনি যদি প্রশ্ন করে ভাই এই বলতো বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। কত সালে? 1922 সালে। কল্লোল কি কবর কি একটি কি জসীমন্দির কি বিখ্যাত কবিতা, কোথায় প্রকাশিত হয়? 1922 সালে। সোনার তরী এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে হয়ে বসে লিখেছিলেন 1984 সালে। এবং বনলতা সেন বিখ্যাত একটি কবিতা জীবনানন্দ দাশের, যেটি কি 1942 সালে প্রকাশিত হয়েছিল। তার মানে কি আপনারা যারা ক্লাসটি করতেছেন, আপনারা যে বলবো এখন কোনো আপনাদের কোনো বলতে দিচ্ছি, সব তথ্য কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, কার 10 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু দেখে নেন, যে দেখানো যায়। আমি আবারও আপনাদের মুখটা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই দেখে নেন এবং সবাই কি স্ক্রিনশট দিয়ে নেন, যাতে কি আপনাদের যে কোনো সময় কি আসলে কমন পড়তে পারে। ওকে, সাবাস, সবাই লেখেন তো কবর, সবাই কবর লেখেন। ওইখানে তো দাদির কবর, ডালিম গাছে তোলে, 30 বছর ভিজে আছি দুই নয়নের জলে। কবিতাটি সবাই পড়বেন এবং কি আপনাদের অনেক ভালো লাগবে, খুব সুন্দর একটি কবিতা। হ্যাঁ, ওকে, সাবাস। আচ্ছা, মন থেকে বলেন তো, আপনাদের তো অনেক ক্লাস নিয়েছি, আজকে ক্লাসটা কেমন লাগলো বলেন দেখি। আজকে ক্লাসটা কেমন লাগতেছে? আপনারা তো সবাই আমাকে মন থেকে ঘৃণা করেন না, সবাই তো আমাকে কেউ ভালোবাসে না, আমি জানি কেউ আমাকে ভালোবাসে না। শুনেন, একটা কথা বলি ভাই, একটা কথা আমাদের বলবো, হ্যাঁ পড়া ফাঁকি একটু বল দিই, যে কথাটা হচ্ছে যে কেউ যদি তোমাকে কাঁটা দেয় তাকে তুমি কি করবে? তাকে তুমি কি ফুল দিবা। কেউ তোমাকে কাঁটার আঘাত দিল, তাকে তুমি কি কাঁটার আঘাত দিও না, তাকে কি যথেষ্ট কি ভালোবাসার চেষ্টা করো। সে যদি ভালোভাবে বুঝে সে তোমার আন্ডার আসবে, না বুঝে কি বাইরে চলে যাবে। আজকে যারা চলে যাচ্ছে, আমি বলছি যে ভাই বোন আপনাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আজকে ক্লাসটা করলেন না মানে কি আপনার জীবনের কি অনেক ক্ষতি একটা করে নিলেন। ওকে, আচ্ছা দেখি, এই যে ভাই দেখেন 37 বছর পর, 37 বছর পর বর্তমান সময় প্রশ্ন, যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশির নাম কি? এটা কিন্তু সবাই জানা কথা, যে দুই বাংলাদেশির নাম কি? সবাই আমরা কি করবো? দ্রুত আনসার করার চেষ্টা করবো। 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশের নাম কি? আচ্ছা, আমি এটা আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যে আপনারা যারা পারবেন সবাই একটু লিখে দিবেন, যে মাহফিজুর রহমান ও নাজমুল হক হিমেল। তারপর হচ্ছে সবাই আমার কাছে কি আমাদের মোশাররফ হোসেন। তারপর হচ্ছে আমাদের ইকরামুল হাসান শাকিল, ও কবির। তারপর হচ্ছে ব্রজেন দাস। দেখেন, যে 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশের নাম কি? সবাই আমরা একটু দ্রুত আনসার করবো, যে সবাই আমরা কি দ্রুত আনসার করার চেষ্টা করবো। দেখি স্যার আপনি খুবই ভালো করে বুঝে পড়ান, আমি আপনার পড়া খুব ভালো বুঝি, আলহামদুলিল্লাহ খুশি হলাম খুব। পড়েছিলাম সত্যি খুব ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতো কবিতা। ধন্যবাদ প্রিয় বোন। ওকে, গুড। স্যার একটা প্রশ্ন, জিকে এর জন্য কোন বই পড়বো, আর আপনি কোন বই থেকে এক্সামের রুটিন দিচ্ছেন একটু বলুন প্লিজ। আমরা আসলে কোনো বই থেকে রুটিন দিই নাই, আমরা আসলে রুটিন দিয়েছি যেগুলো আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে, ওই টপিকগুলো দিয়েছি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ যত ক্লাস নিব আমরা ইনশাল্লাহ আপনাদের সব বলে দেবো। হ্যাঁ, ওইটা আমরা ড্রিম বেসেই বলি।
প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে 0196830887 এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে আমাকে ইনবক্স দিন, স্যার আমি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চাই। আমি আবারও বলছি, যে সকল ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। অলরেডি আমাদের 34 জন ভাই বোন ভর্তি হয়ে গেছে, 34 জন ভাই বোন ভর্তি। আবারও বলছি কি, 34 জন ভাই বোন কি অলরেডি আমাদের কি ভর্তি হয়ে গেছে। 34 জন ভাই বোন অলরেডি আমাদের কি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে গেছে। আপনি কেন পিছিয়ে থাকবেন বলেন ভাই? আপনি কেন পিছিয়ে থাকবেন বলেন বোন? আপনি বলেন ভাই, যে আপনাদের বলছি তো প্রাইমারি ড্রিম বেস আছে আপনি স্বপ্নের মতো। চিন্তা করতে পারেন আপনাদের কতটুকু আমি ডেডিকেশন লেভেল নিয়ে পড়াবো, কতটুকু ধৈর্য নিয়ে পড়াবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের জন্য যে গণিতের নোটটা করা হয়েছে ভাই, গণিতের নোটটা আপনি পাবেন না, এত সুন্দর করে একটা নোট বানানো হয়েছে। আমি বলতে সমস্ত ভাই বোনকে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা সবাইকে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ কি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবে। আচ্ছা, এখন কথায় আসি, শুনেন প্রিয় ভাই বোন আমার, যে 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশের নাম কি? 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল মাহফিজুর রহমান এবং কি ছিল নাজমুল হক হিমেল। মাহফিজুর রহমান কি? মাহফিজুর রহমান আর কি ছিল? মাহফিজুর রহমান আর হচ্ছে নাজমুল হক হিমেল কি ছিল আমাদের কি দুই বাংলাদেশে কি 37 বছর কি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। তারপর দেখেন মোশাররফ হোসেন, এই মোশাররফ হোসেন কি 90 দশকে কী করেছিল? মোশাররফ হোসেন আমাদের কিন্তু মেহনত কি, আমাদের মেহনতটা হচ্ছে কি মাহফিজুর রহমান ও নাজমুল হোসেন কি 37 বছর পর কি ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়েছিল। এখন দেখেন মোশাররফ হোসেন, এই মোশাররফ হোসেন 90 দশকে 90 দশকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। আর এই ইকরামুল হাসান শাকিল তিনি কী করেছিল? এভারেস্ট বিজয়ী ছিল। কী ছিল? তিনি কী ছিলেন? এভারেস্ট বিজয়ী ছিল। মেবি আমার এখন মনে আসতেছে যা 19 মে হতে পারে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, যদি ভুল হয় কখন একটু ক্ষমা সুন্দর দৃশ্য দেবেন, আমার এটা মনে হচ্ছে না, মানে কি 19 মে হতে পারে। কি ইকরামুল হাসান কী করেছিল? সর্বোচ্চ সংখ্যা কি এভারেস্ট বিজয়ী হয়েছিল। তেমন কি ছিল? ইকরামুল হাসান শাকিল। আর আমরা তো সবাই চিনি তো ব্রজেন দাস, তিনি বাংলাদেশের প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া একজন ব্যক্তি। এখন আমাকে বলেন তো দেখি, আবারও বলতেছি যে 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশের নাম কি? মাহফুজুর রহমান ও নাজমুল হিমেল। এবং মোশাররফ হোসেন 90 দশকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। আর ইকরামুল হাসান শাকিল এভারেস্ট বিজয়ী, তিনি 19 মে কি সকাল 10টার দিকে কি এভারেস্ট বিজয়ী অর্জন করেছেন। এবং ব্রজেন দাস হচ্ছেন কি বাংলাদেশের প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ব্যক্তি। ওকে, আপনারা সকলে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন যুক্ত আছেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করি এবং আপনার বন্ধু একটু মেনশন করে দেন, পারলে কি ক্লাসটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আজকের বললাম তো আপনাদের এরকম সাম্প্রতিক আপডেট, আমি যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছে, আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন, সে সকল ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন, আপনাদের সাপ্তাহিক আপডেট দেওয়া হবে। সাপ্তাহিক চাকরির আপডেট দেখেন, সাপ্তাহিক চাকরির আপডেট পাবেন প্রতি সপ্তাহে। আপনাদের কী কী চাকরি রেট পড়ছে সাপ্তাহিক চাকরি আপডেট পাবেন, সাম্প্রতিক আপডেট পাবেন। যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন সাম্প্রতিক আপডেট পাবেন এবং প্রতি ক্লাস শুরুর আগে কী পাবেন? হ্যান্ড নোট পাবেন। আমি আবারও বলতেছি যে প্রতি ক্লাস শুরুর আগে আপনারা কী পাবেন? হ্যান্ড নোট পেয়ে যাবেন। তার মানে কি প্রতি সাপ্তাহিক চাকরির খবর পাবেন, সাপ্তাহিক আপডেট পাবেন, প্রতি সপ্তাহে কী হচ্ছে, প্রতি সপ্তাহে কী হচ্ছে সবগুলো আপডেট পাবেন কারা? যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছেন। কারণ এখানে অনেক ভাই বোন আছে ফ্রিতে মূল্য দেয় না, বুঝতে পারছেন? ফ্রিতে তারা মূল্য দিতে জানে না। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড। এরপরেও আমাদের যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন না, আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ কি কেউ ঠকবেন না, সবাই জিতবেন। আমি আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন কি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি থাকবেন তারা অবশ্যই কি অনেক উপকৃত হতে পারবেন। এবং দিন শেষে আপনাদের আমি এই গ্যারান্টিটুকু দিতে পারি, যারা আসলে আমাদের প্রাইমারি ড্রিম বেসাতে লেগে আছেন,
তারা দিন শেষে কি কখনো হতাশ হবেন না এবং আমাদের কাছ থেকে কি সর্বোচ্চ সংখ্যক কি ভালোবাসা পাবেন। ওকে, আচ্ছা, আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন আমরা মেবি দেখার চেষ্টা করব যে দেখেন আমাদের 12 নম্বর প্রশ্ন, সর্বশেষ এবং সর্বশেষ প্রশ্ন যে সর্বশেষ জরিপ অনুযায়ী দেখেন, জরিপ অনুযায়ী সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে সবাই একটু ভালো করে লিখে নিন যে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি, লিখে রাখেন যে বাঘের সংখ্যা কতটি, 106টি, তারপরে হচ্ছে 114টি, 125টি, 125টা নাকি 129টা। দেখি সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে বাঘের সংখ্যা কতটি? সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত আমরা আসার চেষ্টা করি। সবাই দ্রুত। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসটি পৌঁছাচ্ছে, আপনাদের বলবো যে জীবনে তো অনেক সুযোগ মিস করেন। আপনাদের আবারও বলতেছি যে সবাই একটু দ্রুত ক্লাসে আসেন এবং আজকে প্রশ্নটা সবাই একটু দ্রুত আনসার করে যান। হ্যাঁ, সবাই দ্রুত। ওকে, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি। আমাদের নিশাত আপু খুব ভালো, ধন্যবাদ, তিনি ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, গুড, আমার খুব ভালো লাগলো গ্রুপে দেখে, গুড, সাবাস। দেখুন সবাই আমরা একটু দ্রুত আনসার করি দেখি। হ্যাঁ, আমাদের মনির আক্তার নাদিয়া আপু, আপনি চাইলে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আপনি দেখেন যে পড়াশোনার প্রতি আপনার আগ্রহ আছে। হ্যাঁ, ওকে, দেখেন বললাম কি ভাই যে সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? 125টি। দেখেন আমাদের বাঘের সংখ্যাগুলো কিভাবে বৃদ্ধি পেলো এবং কিভাবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। এখন বললাম তো 2014 সালে জরিপ অনুযায়ী এই বাঘের সংখ্যা ছিল কয়টি? 106টি। এবং 2018 সালে জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা কতটি? 114টি। এবং সর্বশেষ 2024 জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা হচ্ছে কি? 125। যাক, দিনে দিনে বাঘের সংখ্যা সুন্দরবনে বৃদ্ধি পাচ্ছে, এটা খুব ভালো একটা নিউজ। তার মানে কি? আর সুন্দরবন দিবস হচ্ছে, লিখে রাখেন সবাই যে সুন্দরবন দিবস হচ্ছে আমাদের 29শে জুলাই। লিখেন সবাই যে আমাদের সুন্দরবন দিবস হচ্ছে কত? 29শে জুলাই কি আমাদের সুন্দরবন দিবস। সবাই আমরা দ্রুত করতে আনসার করার চেষ্টা করব। ওকে স্যার, জিকের পিডিএফ ফাইল আজকে দিয়েন প্লিজ স্যার। এটা আমাদের প্রাইমারি ড্রিম বেস দেবো। হ্যাঁ, আমার এখানে ফ্রিতে বাই দিয়ে লাভ নাই, ফ্রিতে বাই কেউ খেতে চায় না, মানে ক্লাসের প্রতি তারা মহাব্বত তো বোঝে না, এখানে লাভ কি? দিলে একবার প্রাইমারি ড্রিম বেসে দিব। হ্যাঁ, প্রাইমারি ড্রিম বেসে দিব, তখন তারা উপকার হবে ইনশাল্লাহ। ওকে, তার মানে এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন সাম্প্রতিক আপডেটের উপরে। সো আপনারা সবাই ক্লাসটা খারাপ লাগলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা হয়তো বা আপনাদের মনের মতো ক্লাসটি হলো না। আপনারা অনেক ভালো ক্লাস আশা করেছিলেন, আমি আপনাদের দিতে পারলাম না। তো যতটুকু পেরেছি সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা যারা ক্লাসগুলো দেখেন আপনারা আসলে অনেক উপকৃত হতে পারবেন। আসলে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা আমাদের মন থেকে ভালোবাসেন জানি না, তবে চেষ্টা করি আপনাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমি আবারও বলতেছি, যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের পেজের সাথে লেগে আছেন, আপনাদের একটা সুখবর দিয়ে রাখি। আপনারা যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান, আমাদের 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, 12 তারিখ থেকে পুরা দমে প্রাইমারি ড্রিম বেসে ক্লাস শুরু হবে।
আপনাদের বলতেছি আবারও যে প্রিয় ভাই বোন আমার 4টা মাস 5টা মাস 6টা মাস বললাম কি নিবন্ধন ধরে কয় মাস পড়লো 6 মাস কত করা 6 মাস আপনি 6টা মাস আমাদের হাতে লেগে থাকেন দেখেন আপনি যখন দেখেন আপনি যখন নিজে নিজে গুছিয়ে পড়বেন যখন আপনি নিজে নিজে পড়বেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনার গুছাতে কি 5-6 মাস লেগে যাবে সেক্ষেত্রে আমরা আপনাদের একদম শুরু থেকেই মানে ক্লাস শুরু থেকে আপনাদের কি গুছিয়ে দিতেছি এখন ভাবতে পারেন যে স্যার আমাদের কি নোট করতে হবে না ভাই আপনারা ক্লাস করবেন ক্লাস নোট তো নিজেরা করবেনই এছাড়াও আমি আপনাদের ক্লাস শুরুর আগে একটা পিডিএফ দিয়ে দেবো হ্যাঁ কিংবা ক্লাস শুরুর আগে বা ক্লাস শেষে চেষ্টা করবো কি ক্লাস শেষে পিডিএফ দেওয়ার জন্য এবং এই পিডিএফে আমাদের যদি বোর্ডে করায় আপনাদের 20টা ম্যাথ আমাদের পিডিএফে থাকবে 40টা ম্যাথ কারণ হয়তো দেখা যাবে একটা ম্যাথে অনুরূপ আরেকটা ম্যাথ সেক্ষেত্রে ওটা তো করা যাবে না যে আমরা অনুরূপভাবে ম্যাথ করা যদি একটা ম্যাথ করলে আমাদের আরও 1000টা ম্যাথ সলভ হয়ে যায় একটা গ্রামাটিক্যাল আইটেম করে আমাদের আরও 10টা গ্রামাটিক্যাল সলভ হয়ে যায় আমরা যখন আরও আপনাদের দুর্দান্ত দিয়ে রাখি বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আপনারা সকলে মার্কগুলো জানেন যে কত মার্ক প্রাইমারিতে আসে আমরা সেভাবেই আপনাদের সাজানোর চেষ্টা করতেছি তবে আলহামদুলিল্লাহ আপনাদের লাখ কোটি শুকরিয়া দেয় প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন আমার সকলে আবারও বলতেছি যে আমাদের ফারজান হক শশী মাত্র ক্লাসে যুক্ত হলেন আল্লাহ রে তখন যুক্ত হলো কেউ আমি আশা করবো যে সুন্দরবন দিবস তো 14ই ফেব্রুয়ারি এটা 29শে জুলাই দেখি তো আমাদের 14ই ফেব্রুয়ারি আচ্ছা সমস্যা নেই ওকে দেখতে হবে এখন কথা হচ্ছে যে চাকরিপ্রত্যাশী ভাই বোন আমার সবাই একটু প্রাইমারি ড্রিম বেসের প্রতি সিরিয়াস হন সবাই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে যান যেহেতু আপনাদের 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে তাই আশা করবো সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে যাবেন এবং দিন শেষে একটা গুছিয়ে পড়াশোনার কি মোমেন্টাম পাবেন যখন আপনি দেখবেন যে আপনার সব কিছু গুছানো আছে তখন কিন্তু আপনার কি পড়তে অটোমেটিক্যালি এমনি ভালো লাগবে তাই বলবো যে চাকরিপ্রত্যাশী ভাই বোন আপনারা সবাই সিরিয়াস হন সবাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চেষ্টা করেন ও হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি যে আমাদের প্রাইমারি সিট টাইপ লেভেল মানে একদম নিখুঁত নিচ্ছি আমরা মাত্র নিব 60 জন ভাই বোন এর বেশি একটা ভাই বোনও নিব না 60 জন ভাই বোন নিব অনলি ফর কি 60 জন ভাই বোন নিব আমাদের প্রাইমারি ড্রিম বেসে অলরেডি আমাদের 36টা ভাই বোন হয়ে গেছে যদি এরপরেও আমাদের লেগে থাকেন আলপনা ধন্যবাদ প্রিয় বোন আলহামদুলিল্লাহ আপনার জন্য খুশি হলো যে আইনুন নাহান সাথে আপু আমাদের হালিমা সাদিয়া আপু তারপরে হচ্ছে আলপনা আক্তার আপু এরা ক্লাস করার জন্য অধীর আগ্রহে বসে থাকে আমি বললাম তো এদের মতো ভাই বোন পাই আমরা ইনশাল্লাহ 60 জন ভাই বোন নিতেছি আমাদের প্রাইমারি ড্রিম বেসে 60 জন বাইরে আমরা ভাই বোন আর নিব না সো যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তাদের বলবো যে সবাই দ্রুত প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে যান এবং কি আপনার জীবনকে গুছিয়ে নিতে আমাদের প্রাইমারি ড্রিম বেসটা হচ্ছে আপনার জীবনের একটা স্বপ্ন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের ক্লাস যখন হবে আমরা জানিয়ে দেবো যে আজকে আমাদের আজকে ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাসগুলো আমরা দেবো আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাস হবে সো চেষ্টা করতেছি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভাই বোন আছে তারা আমাদের বিশ্বাস করছে টাকা দিয়ে ভর্তি হয়েছে আমরা ইনশাল্লাহ আপনাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের পাশে সর্বোচ্চটা দেখি পাশ থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ হাত রেখে আবারও দেখা হবে